এই দেখতে পাচ্ছ, সাউন্ড ঠিক আছে? এসা মিত্র প্রত্যেককে স্বাগত, ইচ অ্যান্ড এভরিওয়ান ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। উজ্জ্বল পাল, চলো। তো আজকে ফার্স্ট অফ অল একটু বোঝাবো। কি বোঝাবো? বোঝাবো হচ্ছে তোমাদের সেল ডিভিশন অ্যান্ড সেল সাইকেল বলেছিলাম নর্মালি ক্লাসটা যেটা হবে আজ, তো সেটাকে বোঝাতে হবে। চলো। তাহলে গতকালকে আমরা সেলস হচ্ছে সাইকেল জাস্ট আলোচনার শুরুয়াত করেছিলাম, জাস্ট আলোচনার সূচনাটা করেছিলাম। তো সেল সাইকেল দেখার পরে আমরা আজকে আসব সেল ডিভিশন। খুব বড় একটা চ্যাপ্টার। তো সেল ডিভিশনের মধ্যে আমি গতকালকে একটা ডায়াগ্রাম এঁকেছিলাম, হয়তো তোমাদের মনে আছে জিনিসটা, যে সেল ডিভিশন ইট ইজ টু টাইপ, দুটো টাইপ। একটা হচ্ছে ইন্টারফেস, একটা হচ্ছে মাইটোটিক ফেজ। একটা ইন্টারফেস, একটা মাইটোটিক ফেজ। তো ইন্টারফেসটা বলেছিলাম G1, বলেছিলাম S, বলেছিলাম G2, এই তিনটি মানে ভাগে বিভক্ত। আর মাইটোটিক ফেজটা বলেছিলাম এক নাম্বার হচ্ছে ক্যারিওকাইনেসিস। ভালো করে দেখো, কাইনেসিস একটা হচ্ছে সাইটোকাইনেসিস, এই দুই ভাগে বিভক্ত। তাহলে হোয়াট ইজ অলসো কল্ড ক্যারিওকাইনেসিস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে নিউক্লিয়াসের, দেখো আমি কালারটা অন্য করলাম, জাস্ট একটু বলে দিই, দ্য ডিভিশন অফ নিউক্লিয়াস। আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দ্য ডিভিশন অফ নিউক্লিয়াস। কারণ আমরা জানি ক্যারিয়ন মানে কি, আমরা যেটা জানি ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। ভালো করে দেখো, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিওকাইনেসিসের মধ্যে যেটা আসছে টোটাল 4টে ভাগ আসছে, 1 2 3 4। নাম্বার 1 যেটা আছে সেটা হচ্ছে প্রফেস, ভালো করে শোনো। নাম্বার 2 যেটা আসে সেটা হচ্ছে মেটাফেস। নাম্বার 3 যেটা আসছে সেটা হচ্ছে অ্যানাফেস। নাম্বার 4 যেটা আসে সেটা হচ্ছে টেলোফেজ। 4 টাইপস। তো দেখো ইন জেনারেল আমরা যদি ইন ফিগারে আমরা যদি এটাকে মানে কনভার্ট করি বা যদি চেষ্টা করি কনভার্ট করার ইন ফিগারে, তাহলে আমরা এটাকে নর্মালি একটা গোল দিলাম। ভালো করে দেখো, আমার কিন্তু একটু দাগটা একটু বেঁকে যাবে, ঠিক আছে? এই জাস্ট গোল দিলাম, একটা গোল টানলাম। ভালো করে শিখে নাও, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এটাই কিন্তু করতে হবে। জাস্ট গোলটা টানলাম, টানার পরে দেখো বলেছিলাম কি, এখানে তোমাদের বলেছিলাম
ইন্টারফেজের সময় নেয়, ইন্টারফেজ হচ্ছে 95%, অর্থাৎ ইন্টারফেজ হতে সময় নেওয়া হচ্ছে 23 ঘন্টা বলেছিলাম। আর মাইটোটিক ফেজ জাস্ট 5% অফ সেল ডিভিশন, ঠিক আছে, টাইম টেকেন কত নেয় 1 আওয়ার, তাহলে টোটাল সেল ডিভিশন কত 24 ঘন্টা। এইটুকু জায়গাটা আগে মাথায় ধরে রাখো যে টোটাল দ্য টাইম বা দ্য ডিউরেশন অফ সেল সাইকেল ইজ 24 আওয়ার্স। নেক্সট দেখো, তাহলে আমরা ঠিক টাইমিংটাকেও সেইভাবে ভাগ করছি। দেখো এখান থেকে এই একটা টানলাম, এখান থেকে এইটুকু আমরা রাখবো মাইটোটিক ফেজের জন্য, মানে দাগটা এখান থেকে এই দিলাম, এখান থেকে এই দিলাম, আর বাদ বাকি সবটা আমাদের ইন্টারফেস। তা ইন্টারফেসের মধ্যে এটা নিলাম আমরা জি, এটা নিলাম আমরা G1, এটা নিলাম আমরা এস, আর এটা নিলাম আমরা G2, আর এটার মধ্যে আমাদের ভাগ হচ্ছে জাস্ট এই, একটা ব্ল্যাক কালার নিলাম, নিয়ে জাস্ট এই। তো এটার মধ্যে আমার চারটে ভাগ হচ্ছে প্রফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস, নিশ্চয়ই বুঝতে পারছো। প্রফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস, বুঝতে পারছো। এখান থেকে এই পর্যন্ত আসলো কি বলো, এখান থেকে এই পর্যন্ত আসলে ক্যারিওকাইনেসিস, এটা সাইটোকাইনেসিস, আর টোটাল এই যেটা এটা হচ্ছে আই ফেজ, মানে ইন্টারফেজের মধ্যে পড়ে যাচ্ছে, আর এটা হচ্ছে এম ফেজ, মানে মাইটোটিক ফেজের মধ্যে পড়ে যাচ্ছে। জাস্ট এই, কিছুই না। মাইটোটিক ফেজের মধ্যে পড়ছে ক্যারিওকাইনেসিস, সেটার মধ্যে পড়ছে সাইটোকাইনেসিস, ব্যাস, এছাড়া কিছুই না নর্মাল। তো এখানে আমাকে যেটা বলতে হবে, আমরা এখানে বলছি তোমাদের একটা কোয়েশ্চেন করার ব্যাপার, যে টোটাল সেল ডিভাইডেড হতে 24 ঘন্টা সময় লাগে। মনে করো একটা বাচ্চা যে আজকে সকাল 10টায় জন্মেছে, একটা বাচ্চা 10টা AM, তাহলে আগামীকাল সকাল 10টায় তার সেল ডিভিশন নিশ্চয় ডবল হয়ে যাওয়ার কথা, আবার নেক্সট দিন 10টায় ডবল হয়ে যাওয়ার কথা। এইরকম করে বাড়তে থাকলে আমার উচ্চতা হয়ে যাবে আকাশ ছোঁয়া, কিন্তু এটা তো সম্ভব নয়। মানে এখানে বুঝতে হবে যে সেল কিন্তু চাইলে কিন্তু কি হতে পারে না, ডিভাইড হতে পারে না, হ্যাভ এ টার্মস এন্ড কন্ডিশন অলসো। তাহলে কোন সেল চাইলে কিন্তু কি হতে পারে না, কোন সেলের ডিভিশন হতে পারে না। তুমি চাইলে কি হঠাৎ করে কাউকে বিয়ে দিতে পারবে? মনে করো কি একটা বাচ্চা, যে বাচ্চাটা সবাই জন্মেছে 6 মাস বয়স, তুমি সেই বাচ্চার থেকে কি নতুন কোনো বেবিকে আশা করতে পারো? ইয়েস অর নো? যে বাচ্চাটার বয়স 6 মাস, সেই বাচ্চাটা থেকে তুমি কি নতুন কোনো বেবিকে আশা করতে পারো? ইয়েস অর নো? অবভিয়াসলি না, আমরা কোনো বেবি তার থেকে আশা করতে পারি না। কারণটা কি? কারণটা ওই যে বললাম, সাম হ্যাভ এ টার্মস এন্ড কন্ডিশন। তাকে বড় হতে হবে, তাকে অ্যাডাল্ট হতে হবে, তাহলে তো নর্মালি যে আমাদের সেক্স হরমোন সেগুলো তো আসবে না। তা সেগুলো যদি না ক্ষরণ হয়, সেগুলো যদি না থাকে, তাহলে তো বেবির তো কোনো প্রশ্ন ওঠে না। বুঝতে পেরেছো যেটা বললাম? কি বোঝা গেছে? নর্মালি যে কথাটা বললাম, তার মানে এখানে মনে রাখতে হবে যেমন কোনো বেবি সহজে জন্মানোর বিষয়কে নিয়ে বললাম, তো এখানে আমাকে যেটা দেখতে হবে, ইন্টারফেজের মধ্যে এখানে একটা ডাবল দাগ আমাকে আঁকতে হবে। হোয়াট ইজ দিস? এটা হচ্ছে G0। শুনে রাখো, শিখে নাও ভালো করে। G0টা কি? চেক পয়েন্ট। হোয়াট ইজ অলসো কল্ড চেক পয়েন্ট? দ্যাট ইজ G ফর গ্রোথ, মাইন্ড ইট, দ্যাট ইজ চেক পয়েন্ট। মানে এই G0 ডিটারমাইন করবে, G0 ডিটারমাইন্স, ঠিক আছে, হাউ এ সেল ডেভেলপ, হাউ এ সেল ডিভাইড, কিভাবে একটা সেল ডিভাইড হবে, ঠিক আছে। দ্যাট মানে এই যে পাওয়ারটা, এটা ডিভাইড করার যে পাওয়ারটা, দ্য পাওয়ার অফ ডিভাইডেশন ইজ গিভেন বাই দিস চেক পয়েন্ট, দ্যাট ইজ G0। ক্লিয়ার? এই জায়গাটা কি পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে G0 আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে মনে রাখো, একটা সেল ডিভাইড হতে গেলে এই টোটাল ইন্টারফেস, এই ইন্টারফেসটা কি? ইন্টারফেসটা কি?
একটা সেল ডিভাইড হতে গেলে ইন্টারফেসটা হচ্ছে প্রিপেয়ার ফেজ, প্রিপারেটরি ফেজ, অর্থাৎ একটা হচ্ছে যে নতুন করে উদ্ভব দশা, অর্থাৎ প্রিপারেশন, বাংলা কথা প্রিপারেটরি ফেজ বলতে কি জানি আমরা, এখানে কি এখানে প্রিপারেশন। কি প্রিপারেশন? মনে করো আমি আর 2-3 দিনের মধ্যে আমরা সব বন্ধুরা মিলে বাইক নিয়ে দীঘা যাচ্ছি, তাহলে তার আগে আমাকে কিছু প্রিপারেশন নিতে হবে। যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়িটাকে সার্ভিস করানো, গাড়ির মোবিলটা চেঞ্জ করা বা চেক করা, সবকিছু ঠিকঠাক আছে না একবার দেখে নেওয়া, কাগজপত্র, দ্যাট ইজ প্রিপারেশন। এটাকে বলা হয় কি প্রিপারেটরি ফেজ। তাহলে এখানে কি, এখানে ইন্টারফেস ইজ এ প্রিপারেটরি ফেজ, অর্থাৎ কি প্রিপারেশন। তাহলে এখানে আমরা যেমন আসবো জি1 কে আমরা দুই ভাগে ব্যাখ্যা করতে পারি, গ্রোথ ওয়ান বলতে পারি, অথবা আমরা বলতে পারি গ্যাপ ওয়ান। এই দুটো টার্মই আমরা ইউজ করতে পারি, গ্রোথ ওয়ানও বলতে পারি, গ্যাপ ওয়ানও বলতে পারি। এখানে কি, এখানে সাম আরএনএ, হিস্টোন, সাম প্রোটিন, এগুলো কি হয়, এগুলো সিনথেসিস হয়। নেক্সট আমাদের হাতে যেটা আসবে দ্যাট ইজ G2। আমরা G2 কে বলতে পারি, সরি, তারপরে নেক্সট আমাদের আসবে এস দশা। এস দশা তোমরা জানো, জাস্ট গ্যাপ ওয়ানের পরে যেটা আসছে সেটা হচ্ছে এস। এসটা কি, এসটা হচ্ছে এস ফেজটা কি, সিনথেসিস, বা আমরা কি বলতে পারি সিনথেটিক ফেজ, দ্যাট ইজ সিনথেটিক ফেজ, দ্যাট ইজ আমরা কি বলতে পারি এস ফেজ। এখানে কি হয়, এখানে মনে রাখবে ডিএনএ এর ডুপ্লিকেশন, মনে রাখবে কিন্তু লাইনটা মনে রাখবে, ডুপ্লিকেশন দ্যাট ইজ দ্বিত্বকরণ, মানে ডাবল হেলিক্স স্ট্রাকচার, মানে ডাবল, ভালো করে শুনে নাও, ডাবল হেলিক্স স্ট্রাকচার, মানে ডাবল হেলিক্স স্ট্রাকচার যে ডিএনএ যে দ্বিত্বকরণ হচ্ছে, দ্যাট ইজ ডাবল হেলিক্স স্ট্রাকচার আসে। মানে মনে করো যদি ডিএনএ যদি দ্যাটস হলে একটা স্ট্যান্ড থাকে, তাহলে ডিএনএ এর উপরে একটা নিউ স্ট্যান্ড ফরমেশন হয়। কি এখানে কি একটা নিউ স্ট্যান্ড ফরমেশন, মনে রাখবে কিন্তু একটি নিউ স্ট্যান্ড ফরমেশন হয় কিন্তু। এনি ডাউট? হ্যাভ এ ডাউট? পরিষ্কার? পরিষ্কার বলো, পরিষ্কার বলো, পরিষ্কার। নেক্সট আসবো আমরা ক্যারিওকাইনেসিসের মধ্যে। তো ক্যারিওকাইনেসিসের, আচ্ছা আজকের ক্লাসটা কিন্তু আগামী মঙ্গলবারের জন্য। প্রথম ফেজের নাম হচ্ছে প্রফেজ। প্রফেজ মানে আমরা এটাকে বলতে পারি নরমালি ফার্স্ট ফেজ। এটাকে আমরা বলতে পারি লার্জেস্ট ফেজ। প্রফেজ কে বলতে পারি ফার্স্ট ফেজ, প্রফেজ কে বলতে পারি কি লার্জেস্ট ফেজ।
তো প্রফেসের মধ্যে কি হয়, তো নর্মালি আমরা দেখবো যেটা, এই যদি আমাদের যদি সেলটা যদি হয়, তো সেলের মধ্যে এইটা কি, এটা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের মধ্যে আমাদের যেটা হয়, টোটাল সেল অর্গানেলগুলি দেখো, অল সেল অর্গানেল এক্সটিংক্টেড, বিলুপ্ত হয়ে যায়। নর্মালি অল সেল অর্গানেলস আর এক্সটিংক্টেড, মনে রাখতে হবে, এগুলি কিন্তু কি হয়ে যায় বলো, বিলুপ্ত হয়ে যায়। অল সেল অর্গানেলস আর এক্সটিংক্টেড বলতে কি বলতে পারি আমরা, বিলুপ্ত হয়ে যায়। নেক্সট দেখো কি হয়, ডিহাইড্রেশন। এটাকে আমরা বলতে পারি জল বিয়োজন। অর্থাৎ কি বলতে পারি, জলের যে বিয়োজন, অর্থাৎ জল বিয়োজন কিন্তু হয় এখানে, ঠিক আছে। এবং এখানে কি, এখানে নিউক্লিয়াস disappeared and তোমার and দেখো এখানে আমরা বলবো যে ক্রোমোজোম formed firstly, ক্রোমোজোম ডিহাইড্রেশন হয়, জল বিয়োজন হয়। একটা সেলের মধ্যে তো সবকটা কোষাঙ্গাণু থাকবে, সেখানে জলের বিয়োজন হয়ে যায়। জলের বিয়োজন হওয়ার পরে অটোমেটিক সেলটা একটু শুকিয়ে যায় এবং সমস্ত সেল অর্গানেলস এক্সটিংক্টেড, অবলুপ্ত পথে চলে যায়, অবলুপ্ত হয়ে যায়। এবং নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার্ড অ্যান্ড ক্রোমোজোম আর ফর্মড ফার্স্টলি, ক্রোমোজোম কিন্তু তৈরি হয়ে যায়। এবার আমরা আসবো মেটাফেজ। জাস্ট এইটুকু মনে রাখো, মেটাফেজ। তো মেটাফেজ বলতে আমরা নর্মালি কি বুঝি, মেটাফেজ আমরা বলতে বুঝি মিডল ফেজ। মেটাফেজ আমরা বলতে বুঝি কি, মিডল ফেজ, অর্থাৎ হচ্ছে মধ্যদশা, মেটাফেজ। তো মেটাফেজের মধ্যে কি হয় দেখো, তো এগুলো নর্মালি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তো নর্মালি ক্রোমোজোম আর ফর্মড ব্যাস, স্ট্রিক্টলি বা স্পিন্ডল ফাইবার আর ফর্মড, স্পিন্ডল ফাইবার তৈরি হয় এবং ঠিক আছে, স্পিন্ডল ফাইবার, এখানে আমরা স্পিন্ডল ফাইবার, তো এখানে আরেকটা জিনিস দিয়ে দিই স্পষ্ট করে মনে রাখবে, এটা যদি ক্রোমোজোম হয়, শুনে রাখো, এটা যদি আমাদের একটা ক্রোমোজোম হয়, এটাকে বলবো কি ক্রোমাটিড, মনে রাখবে
একটু সুবিধার জন্য বলে দিই, এটাকে বলা হয় ক্রোমাটিড, এই পাতার মতো, এটাকে বলা হয় সেন্ট্রোমেয়ার। সেন্ট্রোমেয়ার এখানে বলা হচ্ছে কি যে ক্রোমোজোম splitted and, ঠিক আছে, and ready to go towards pole part of cell। লাইনটা ভালো করে বোঝো। ক্রোমোজোম splitted and ready to go towards pole part of cell, এবং সেলের পোল পার্টের দিকে যেতে যার জন্য রেডি হয়ে যায়। তার মানে এবার আমরা দেখাবো কিভাবে বেম গঠিত হচ্ছে। যে ফার্স্ট দেখছি স্পিন্ডল ফাইবার আর ফর্মড, স্পিন্ডল ফাইবারগুলি ফর্মড হয়ে গেছে, দেখো বুঝতে পেরেছো? স্পিন্ডল ফাইবারগুলি নর্মালি ফর্মড হয়ে গেছে। আচ্ছা, এইবার আমরা বলবো ক্রোমোজোম আর found in the equatorial position of chromosome are found in the equatorial position of কিন্তু স্পিন্ডল ফাইবার বা আমরা সেলও বলতে পারি, একই গল্প, সব সেল এবং ক্রোমোজোমরা দেখতে পাওয়া যায় কোথায়? দ্য ইকুয়েটোরিয়াল পজিশন, মানে বিষুবীয়, মানে এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর মাঝখানটাকে কি বলি আমরা? বিষুব রেখা বা ইকুয়েটার, দ্য ইকুয়েটোরিয়াল পজিশন। পরিষ্কার? ব্যাস, অ্যানাফেজ। অ্যানাফেজ মানে কি? স্মলেস্ট ফেজ। স্মলেস্ট ফেজ অ্যানাফেজ বলতে, স্মলেস্ট ফেজ। তো অ্যানাফেজের মধ্যে কি হয়? জাস্ট একটা যে অ্যানাফেজিয়াল মুভমেন্ট, শুনে রেখে দাও। মুভমেন্ট মানে এই যদি একটা সেল হয়, এগুলো তো বেম মানে স্পিন্ডল ফাইবার। তো স্পিন্ডল ফাইবারের মধ্যে এই পার্টটা এখানে স্টুডেন্ট একটা ভুল করে, মনে রাখবে যখন উপর পাটে যাবে মানে এই পোলের দিকে যাবে, তখন মনে রাখবে এই দিয়ে গোলটা এই রকম ভাবে পাতাটা থাকবে, আর যখন নিচের পাটে যাবে তখন মনে রাখবে পাখনা কিন্তু পেছনে থাকবে। বলে দিলাম, এইটাই হবে। মানে ছবিটা দেখলেই দেখতে পাবে, মানে এ যাচ্ছে এই পাটে, এ যাচ্ছে এই পাটে, মানে এটা যেন মানে রিভার্স বা রেসিপ্রোকাল যেন করে দিও না। পরিষ্কার? ব্যাস, কিছুই নয়, নোটটা একবার দেখার চেষ্টা করো।
তোমাদের দিয়েছি 42। নোটটা একবার দেখে ফেলো। এই 42 নাম্বার নোটটা একবার প্রত্যেকে দেখে ফেলো। ক্যামেরাটা অফ করো, ক্লাসটা অফ করো, অফ করে 42 নাম্বার নোটটা একবার দেখে ফেলো 10 মিনিটের জন্য। কারোর যদি কোনো অসুবিধা থাকে বলো, কোন পেজে কারো অসুবিধা আছে। 42 নাম্বার নোটটা একবার দেখে ফেলো। 10 মিনিট পরে ক্লাস শুরু হবে, 9:42, 9:55।
এই নোট দেখো,
চলো দেখো, আমি G1S মাইটোটিক ফেজ থেকে নিয়ে আসছি। মাইটোটিক ফেজ, প্রফেজ, মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, হচ্ছে টেলোফেজ। প্রফেজ বর্ণনা করা আছে, মেটাফেজ বর্ণনা করা আছে, অ্যানাফেজ বর্ণনা করা আছে, আর টেলোফেজ বর্ণনা করা আছে। দেখো এখানে টেলোফেজটার কথা কিছুই লাগবে না, এত বেশি লেখার কোনো প্রয়োজন নেই। টেলোফেজ, টেলোফেজ, টেলোফেজের মধ্যে কি হবে, প্রথম প্রফেজে কি হয়েছিল, ডিহাইড্রেশন, এখানে হবে কি, এখানে হবে রিহাইড্রেশন, রিহাইড্রেশন, এখানে কিন্তু হবে ডিহাইড্রেশন না, এখানে হবে রিহাইড্রেশন। বুঝতে পেরেছো আশা করছি প্রত্যেকে। এখানে প্রত্যেকটা মলিকিউল মানে প্রত্যেকটা সেল অর্গানেল আবার পুনরায় কি হবে, পুনরায় হচ্ছে রিঅ্যাপিয়ার্ড, পুনরায় রিঅ্যাপিয়ার্ড, প্রত্যেকটা সেল অর্গানেল আবার রিঅ্যাপিয়ার্ড হবে, টেলোফেজ। আবার কিন্তু কি হবে, নিউক্লিয়াস ফর্মড, নিউক্লিয়াস তৈরি হবে। বিষয়টা কি, এখানে এক প্রান্তে একটা তৈরি হবে, এখানে এক প্রান্তে আর একটা তৈরি হবে, কারণ দুই প্রান্তে ক্রোমোজোমের মুভমেন্ট হয়েছে, সেটা তোমরা খুব ভালো করে জানো। তাহলে দেখো এখানে তৈরি হবে, এখানে তৈরি হবে। বিষয়টা কি, একটা সেলে কখনো দুটো নিউক্লিয়াস থাকতে পারে না, সেটা তোমরা খুব ভালো করে জানো। একটা সেলে নিউক্লিয়াস, কারণ নিউক্লিয়াস ইজ এ বাল্কি গ্রুপ, তাই তো, বাল্কি অনেক বড় একটা গ্রুপ, বাল্কি গ্রুপ কখনো থাকতে পারে না। তাই কি হবে, তখন হবে কি, তখন হবে এখান থেকে হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট, মনে রাখবে এটা, ফ্রাগমোপ্লাস্ট, সেল প্লেট গঠন, সেখানকার মাধ্যমে দুটি গ্রুপ আলাদা হয়ে যাবে। আলাদা হওয়ার পরে একটা ঠিক এইরকম শেপ নেবে, ভালো করে শেপটা দেখো, এইরকম একটা শেপ নেবে, আর একটা এইরকম একটা শেপ নেবে, এই একটা হবে আর এই একটা হবে, ব্যাস দুটো সেল। এবার আবার এরা নিজস্ব আকৃতিতে পরে ফিরে আসবে। এই হচ্ছে আলটিমেট সেল সাইকেল। পরিষ্কার? নোটটা অনেকে পড়োনি বোধহয়, খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না নোটটা। কি বলেছি বুঝতে পেরেছো? পরিষ্কার? কিচ্ছুই না নোটটার মধ্যে, সহজে এটা পড়ে নিতে হবে। নেক্সট আমরা যখন আসবো, দেখো
টেলোফেজ সাইটোকাইনেসিস একটা আবার পড়ে নিও, সহজ সরল লেখা, কারো যদি কোথাও যদি অসুবিধায় বলো সেটা কিন্তু সলভ করে দেওয়া কিন্তু হবে। ওকে, তোমাদের পরীক্ষার এক্সামিনেশনের সিলেবাসটা দিয়ে দেবো আর নিউ নোট। আর নেক্সট দিন কিন্তু শুরু করবো কি টুইন স্টাডি, নেক্সট দিন টুইন স্টাডি শুরু করবো।